গুড মর্নিং সবাইকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা জানিয়ে আজকে প্রথম ক্লাস আমি স্টার্ট করছি। আর তোমরা যেহেতু জানো যে সমস্ত এক্সাম সেন্ট্রালের এক্সাম আছে সেক্ষেত্রে নার্সিং পার্ট থাকে এবং নন নার্সিং পার্ট থাকে। তো নার্সিং আজকে থেকে আমরা নার্সিং পার্টটাই স্টার্ট করব। আর অনেকের কাছে কিন্তু টার্গেট হাই বইটা আছে, আবার অনেকের কাছে নেই। তো যাদের কাছে নেই তারা খুবই উপকৃত হবে এবং যাদের কাছে আছেও তারা একবার করে রিভাইজ করে নিতে পারো আমার সাথে। আচ্ছা, এখানে দেখো নার্সিং পার্টের মধ্যে যেগুলো পড়ছে, যে ফান্ডামেন্টাল, তোমরা এখনও যারা অনেকে সিলেবাসটা হয়তো জানো না তাদের জন্য বলছি যে নার্সিং পার্টের মধ্যে কী কী থাকছে। ফান্ডামেন্টাল নার্সিং থাকবে, যেটা আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থাকবে। মেডসার্চ, যেটা আমরা সেকেন্ড ইয়ারে পড়েছি। মেডসার্চটা কিন্তু অ্যানাটমি, ফিজিওলজি এবং মেডসার্চ সেগুলো কিন্তু একসাথেই থাকে এই টার্গেট হাই বইতে, আর সাবজেক্টটাও একই। আর নেক্সট হচ্ছে গিয়ে পেডিয়াট্রিক্স হচ্ছে গিয়ে চাইল্ড হেলথ নার্সিং, যেটা অবস অ্যান্ড গাইনি, যেটা অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজি। আর নেক্সট মেন্টাল হেলথ নার্সিং, বা যেটাকে আমরা সাইকিয়াট্রিক নার্সিংও বলে থাকি। সাইকোলজি অ্যান্ড সোশিয়োলজি, যেটা আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম। ফার্মাকোলজি থাকছে, যেখানে ড্রাগ সম্পর্কে আলোচনা করা হবে। নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, এছাড়াও কিছু টুকটাক বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স থেকে সামান্য কিছু কোয়েশ্চেন এসে থাকে। আই হোপ নট আমি কোনো কিছু এখানে বাদ দিয়েছি, সব কটাই আছে। আর এই পার্টগুলোই পরপর ছোটো ছোটো করে পয়েন্ট এবং টপিক দিয়ে ডেসক্রাইব করা আছে এই টার্গেট হাই বইটাতে, সেটাই আমরা রিভাইজ করব। আজকের ফার্স্ট ক্লাস আমি অবস্টেটিকের গাইনি পার্টটা দিয়ে স্টার্ট করছি, অবস গাইনির। অ্যান্ড সেক্ষেত্রেও অবস গাইনির গোল্ডেন পয়েন্টস, টার্গেট হাই বুকের গোল্ডেন পয়েন্টস দিয়ে শুরু করছি। এটা খুব ইজি লাগবে তোমাদের কাছে, যারা রিসেন্টলি পাস আউট করেছো অথবা যারা পড়ছো তাদের জন্য খুব ইজি হবে। তো গোল্ডেন পয়েন্টসটা দিয়ে আজকে আমরা শুরু করছি। ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করে নিই। There are 4 openings in the vestibule. Vestibule হচ্ছে গিয়ে ফিমেল অর্গ্যান বা ফিমেলের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ আউটার স্ট্রাকচার। তো এই ভেস্টিবিউলের 4টে পার্ট থাকছে। কী কী থাকে? ইউরেথ্রাল ওপেনিং, ভ্যাজাইনাল ওরিফিস বা ভ্যাজাইনাল ওপেনিং, অ্যান্ড হাইমেন, অ্যান্ড ওপেনিং অফ বার্থোলিন ডাক্টস অ্যান্ড স্কিনি গ্ল্যান্ডস। আমি একটু ছবিতে দেখিয়ে দেবো। এখানে দেখো প্রথমে থাকছে আমাদের ক্লাইটোরিস কিন্তু সিমিলার হয় আমাদের মেলের গ্ল্যান্ডস পেনিসের সাথে। ক্লাইটোরিস পার্টটা বাদ দিয়ে তার নেক্সট থেকে যেটা ইউরেথ্রাল ওপেনিং, যেখান থেকে আমাদের ইউরিন পাস হচ্ছে। নেক্সট ভ্যাজাইনাল ওরিফিস, যেখান থেকে আমাদের বাচ্চা প্রসব হয়, অথবা মেনস্ট্রুয়েশনও কিন্তু ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে হচ্ছে, এবং ইন্টারকোর্সও ভ্যাজাইনাল ওপেনিংয়ের থ্রুতে হয়। অ্যান্ড এই ভ্যাজাইনাল ওপেনিংয়ের পাশে দুটো ডাক্ট থাকে, সেই দুটোকে বলেছে বার্থোলিন ডাক্টস। আর অন্যদিকে এই ইউরেথ্রাল ওপেনিংয়ের আশেপাশে থাকছে আমাদের স্কিনি ডাক্টস। ওকে, আই থিঙ্ক এটা ক্লিয়ার আছে তোমাদের সবার। নেক্সট, ফ্যালোপিয়ান টিউব ইজ ডিভাইডেড ইন্টু 4 পার্টস। ফ্যালোপিয়ান টিউব বলতে গেলে আমাদের কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের ইনার স্ট্রাকচারটাকে ডিসক্রাইব করতে হয়। সেক্ষেত্রে আমি একটু ছোট্ট করে একটা ছবি এঁকে দেখাচ্ছি যে কী কী থাকে, তোমরা মনে করো। আচ্ছা দেখো, এখানে ইউটেরাস, দেন এটা দেখো ইউটেরাস আছে, দেন ফ্যালোপিয়ান টিউব আছে, যদিও অনেকটাই ছোটো হয়ে গেছে, ফ্যালোপিয়ান টিউব আরও বড়ো হয়। এখানে সার্ভিক্সের পার্ট, দেন ভ্যাজাইনাল ওপেনিং। আচ্ছা, এখান থেকে লিগামেন্টের থ্রুতে দুটো ওভারি দু সাইডে থাকছে। ওকে, যেখানে আমাদের বলেছে মেনলি ফ্যালোপিয়ান টিউব, মানে এই পার্টটা। এই ফ্যালোপিয়ান টিউবের 4টে পার্ট আছে, মেনলি 4টে পার্টে বিভক্ত। সেটা কী কী? প্রথমে হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল পার্ট। এই দেখো এখানে লেখা আছে যে ফ্যালোপিয়ান টিউব ডিভাইডেড ইন্টু 4 পার্টস, দ্যাট ইজ ইন্টারস্টিশিয়াল পার্ট, দেন ইসমাস, দেন অ্যাম্পুলা যেই রিজিয়নটা যেখানে আমাদের ফার্টিলাইজেশন হচ্ছে। দেন হচ্ছে কি ইনফান্ডিবুলাম, যেখানে ফিমব্রি লাইক স্ট্রাকচার থাকে, এবং যখন ওভারি থেকে ওভার রিলিজ হয়, মানে ডিউরিং ওভুলেশন টাইমে সেই ওভারটাকে ক্যাপচার করে নিয়ে যাওয়ার কাজটা হচ্ছে এই ইনফান্ডিবুলামের কাজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি দি পার্চুরেশন রেফার্স টু দি প্রসেস অফ গিভিং বার্থ টু আ চাইল্ড ইনক্লুডিং বোথ লেবার অ্যান্ড ডেলিভারি। তাহলে পার্চুরেশন প্রসেস আমরা সকলেই জানি যে প্রসবের প্রসেসটাকে আমরা পার্চুরেশন বলে থাকি, যার মাধ্যমে একটা ফিমেল নর্মাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করায়। পার্চুরিয়েন্ট ইজ আ উমেন ইন লেবার, যেই মা বা যে গর্ভবতী পার্চুরেশনের মধ্যে আছে বা প্রসবে আছে তাকে বলা হচ্ছে পার্চুরিয়েন্ট। ফুল ম্যাচিউর ওভাম ইজ দি লার্জেস্ট সেল ইন দি বডি। আমরা ছোটোবেলায় পড়েছি অনেক এমসিকিউতে যে সবথেকে বড় কোষ কি না,
ওভাম। তো এই ফুল ম্যাচিওর, নর্মাল কোনো ওভাম বা নর্মাল হুসাইডকে বলা যায় না, যেই ওভামটা ফুল ম্যাচিওর হয়ে যাচ্ছে, হ্যাঁ, যেটা ওভিউলেট করছে, সেই ম্যাচিওর ওভাম ইজ দি লার্জেস্ট সেল ইন দি বডি অ্যান্ড ইজ অ্যাবাউট 130 মাইক্রনস ইন ডায়ামিটার। রিলিজ অফ হুসাইড, আচ্ছা, রিলিজ অফ হুসাইড দ্যাট ইজ ওভাম from the ovary following rupture of mature Graafian follicle and available for conception is known as ovulation. Ovulation process আমরা জানি যে একটা ম্যাচিওর, যখন ওভাম অনেকগুলো ফলিকল থেকে একটা পার্টিকুলার ওসাইট আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে এবং সেটা গ্রাফিয়ান ফলিকল থেকে যখন সেই ওসাইটটা রাপচার হয়ে বেরোচ্ছে এবং সেই পার্টিকুলার ওসাইট বা ওভামটাকে আমরা ওভামটা ফার্টিলাইজের জন্য একদম তৈরি থাকে বা কনসেপশনের জন্য একদম তৈরি থাকছে, সেটাকে বলা হচ্ছে, মানে সেই প্রসেসটাকে, যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে যে ওভিউলেশন প্রসেস, মানে যেখানে ওভামটা ওভিউলেট করছে সেই প্রসেসটাকে বলা হয় ওভিউলেশন। নেক্সট, ফার্টিলাইজেশন ইজ দ্য প্রসেস অফ ফিউশন অফ দি স্পার্মাটোজোন উইথ দি ম্যাচিওর ওভাম, মানে ম্যাচিওর ওভামের সাথে স্পার্মাটোজোম, যেটা আমরা স্পাম বলে থাকি ইন জেনুইন ল্যাঙ্গুয়েজে। তো স্পাম এবং ওভামের মিলনে কী হচ্ছে না, ফার্টিলাইজেশন হচ্ছে, বা নিষেক, বাংলায় আমরা অনেকে নিষেক বলে থাকি। আচ্ছা, ইমপ্লান্টেশন অফ ফার্টিলাইজড ওভাম অকার্স থ্রু 4 স্টেজেস, 4টে স্টেজের মাধ্যমে ইমপ্লান্টেশনটা জিনিসটা কি না, এই যে যখন ফার্টিলাইজেশন হচ্ছে ইন দি অ্যাম্পোলার রিজিয়ন, সেখান থেকে আস্তে আস্তে আসবে সেই ফার্টিলাইজড ওভামটা, এসে কি হবে না, মোরুলা ব্লাস্টুলা বিভিন্ন রকম স্টেজ হয়ে এসে পার্টিকুলার ইউটেরাসের মধ্যে, ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে এসে কী হবে না, প্রথিত হবে বা রোপিত বলতে পারো, রোপিত হয়। তো সেটাকে বলা হচ্ছে ইমপ্লান্টেশন। তাই এই প্রসেসটা চারটে স্টেজের মাধ্যমে হয়। এই 4টে স্টেজ কী কী না, প্রথমে হচ্ছে অ্যাপোজিশন, অ্যাডহেশন, পেনিট্রেশন অ্যান্ড ইনভেশন, আস্তে আস্তে পুরো এন্ডোমেট্রিয়ামের লেয়ারটার মধ্যে গেঁথে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে দি ডেসিডুয়া ইজ দি এন্ডোমেট্রিয়াল লেয়ার অফ দি প্রেগনেন্ট ইউটেরাস। ডেসিডুয়াটা কি, যে আমাদের নর্মালি কিন্তু নন প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে কী হয় না, ইউটেরাসটা তৈরি হচ্ছে প্রত্যেক মান্থলি সাইকেল, মানে মেনস্ট্রুয়েশন যখন হয় তখন কিন্তু প্রত্যেকবারই আমাদের এন্ডোমেট্রিয়াম লেয়ারটা তৈরি হয় এবং সেটা শেড আউট করে যায়, যদি কেউ প্রেগনেন্ট না হতে পারে, ইন জেনারেলি আমরা পসিবল না সেটা, তো যদি কেউ প্রেগনেন্ট না হয় সেক্ষেত্রে সেই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কিন্তু শেড আউট হয়ে যায়, যেটা মেনস্ট্রুয়েশন হিসেবে আমরা দেখতে পাই। তো এখানে বলা হয়েছে যে এন্ডোমেট্রিয়াম লেয়ার, যদি কোনো প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে যে এন্ডোমেট্রিয়াম লেয়ার, সেটাকে আমরা একটা আলাদা নামকরণ করেছি, এটাকে বলা হচ্ছে ডেসিডুয়া। কোথায় চলে গেল, খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, এই যে ডেসিডুয়া ইজ দি এন্ডোমেট্রিয়াল লেয়ার। নেক্সট হচ্ছে কি, ডেইলি ইউরিন আউটপুট অফ দি ফিটাস হ্যাট টার্ম ইজ 400 to 1200 ml। আচ্ছা, এই যে আমাদের যে ফিটাস, ফিটাস মানে মায়ের ওভারিতে যেই বাচ্চাটা বা ইউটেরাসে, এক্সট্রিমলি সরি, যে মায়ের ইউটেরাসে যেই বেবিটা থাকছে, বেবি, সেটাকে তো আমরা ফিটাস বলে থাকছি। তো সেই ফিটাস ইন জেনারেলি ইউরিন পাস আউট করে। এই যে আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলি, মায়ের পেটে যে জলটা জমে থাকে, যে অ্যামনিওটিক ফ্লুইড, সেই অ্যামনিওটিক ফ্লুইডটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বাচ্চার কিন্তু ইউরিন, সেটাই কিন্তু সার্কুলেট হতে থাকে। তো বাচ্চার ক্ষেত্রে সেটা, বাচ্চা বা ওই ফিটাস যাই হোক, তো ফিটাসের ক্ষেত্রে সেটার ইউরিন আউটপুটের মেজারমেন্ট কত থাকছে, 400 to 1200 ml daily. Okay, the green color of the amniotic fluid indicates the presence of meconium. যদি অ্যামনিয়নের নর্মাল কালার থাকে, হালকা ইয়েলোইশ টাইপের হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি কালার গ্রিন আসে, গ্রিন অ্যাপিয়ারেন্স হয়ে গেলে বুঝতে হবে মিকোনিয়াম, মানে বাচ্চা হয়তো স্টুল পাস করেছে, ঠিক আছে। বাচ্চার ক্ষেত্রে তো ওরকমভাবে স্টুল পাস হয় না, ইন জেনারেলি যেহেতু কিছু সেরকম নিউট্রিয়েন্টস দেয়, কিন্তু আমরা যেমন খাবার খাই তেমন খাবার খায় না, তাই জন্য সেটাকে, বাচ্চার স্টুলটাকে আমরা ইন জেনারেলি মিকোনিয়াম বলি। তো সেই মিকোনিয়াম পাস করছে, তাই জন্য গ্রিন কালার, ঠিক আছে। এটা হওয়া কিন্তু খারাপ বলা হয়, কারণ এই ক্ষেত্রে মিকোনিয়াম স্টেইনড লিকুইড বলা হচ্ছে এটাকে। Amniotic fluid appears golden color in case of RH compatibility. যদি মা যদি RH নেগেটিভ হয়, বাচ্চা RH পজিটিভ হয়, সেক্ষেত্রে RH কম্প্যাটিবিলিটি দেখা যাবে এবং যার ফলে কী হবে না, এই অ্যামনিওটিক ফ্লুইডের অ্যাপিয়ারেন্স কেমন দেখা যাবে না, গোল্ডেন কালার, যেগুলো আমাদের সিগনিফিকেন্স, তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যামনিওটিক ফ্লুইড অ্যাপিয়ার্স ডার্ক ব্রাউন যদি কালার হয়, তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এটা ইন্ট্রাইউটেরাইন ডেথ, মানে বাচ্চা ভেতরেই মারা গেছে, তো তার ফলে ডার্ক ব্রাউন কালার সিগনিফাই করবে। নেক্সট হচ্ছে কি, এমব্রায়োনিক পিরিয়ড বিগিনস অ্যাট 3rd week আপ টু 8 weeks। এমব্রায়োনিক পিরিয়ড আমরা কতক্ষণ বলবো, 3rd
উইক্স থেকে 8 উইক্স থেকে পোস্ট কনসেপ্ট মানে কনসেপশন হয়ে যাবে 3rd থেকে 8 উইক্সটাকে এমব্রায়োনিক স্টেজ আমরা বলবো। দি ফিটাস ইজ ভায়াবল ইফ বর্ন আফটার 28 উইক্স অফ জেস্টেশন। ফিটাস ভায়াবল আমরা তখনই বলবো, মানে একটা ফিটাসকে বাঁচানো সম্ভব, বাচ্চাটা ঠিকঠাক অবধি তৈরি হয়েছে, সেটা আমরা ইন্ডিয়ান সিস্টেম অনুযায়ী আমরা বলতে পারি যে 28 উইক্স অ্যান্ড WHO বলছে 24 উইক্স। ওকে, কারণ বাইরে অনেক প্রোটোকল আছে, তার জন্য বাচ্চাকে 24 উইক্স হয়ে গেলেই একদম বাঁচানো সম্ভব হয়। আমাদের ক্ষেত্রে কিন্তু তা হয় না, সেক্ষেত্রে 28 উইক্স হয়ে যাওয়ার পর বাচ্চাকে অনেক প্রোটোকলের মাধ্যমে বাঁচানো পসিবল হয়। যদি কারোর ক্ষেত্রে প্রিটার্ম ডেলিভারি হয়ে যায়, প্রিম্যাচিওর ডেলিভারি যদি হয়ে যায়, সেক্ষেত্রে বলা হচ্ছে মানে ভায়াবিলিটি আসবে 28 উইক্সের পর। Okay, next হচ্ছে the fetus is the term is weight of the fetus varies from 2.5 kg to 3.5 kg। এর মধ্যে যদি বাচ্চার ওজন হয় তো বাচ্চা ঠিকঠাক একদম। তার কম হলে যে লো বার্থ ওয়েট বেবি হচ্ছে, লো বার্থ ওয়েট বেবিরও আবার ভাগ আছে, তো মোটামুটি 2 কেজির নিচে 1 কেজির নিচে এরকমভাবে আস্তে আস্তে লো বার্থ ওয়েট বেবি বলা হয়েছে। এবং 3.5-এর ওপরে যায় যেই অবস্থা বাচ্চাদের ম্যাক্রোসোমিয়ান হয়, জেস্টেশনাল ডায়াবেটিস যে সমস্ত মায়ের থাকছে সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে 3.5-এর বেশি থাকে। আচ্ছা, হেমাটোপয়েসিস বিগিনস is first at the yolk sac by 14th day of the conception। হেমাটোপয়েসিস শুরু হয়ে যায় 14th day থেকে স্টার্ট হয়ে যায়। At term, 75 to 80% of the total hemoglobin is of the fetal type hemoglobin থাকে। The term fetal IgG level is 10% higher than the mother। মানে মায়ের ক্ষেত্রে যেই IgG level থাকছে, মানে অ্যান্টিবডি মায়ের ক্ষেত্রে যতটা থাকছে তার থেকে 10% হায়ার থাকে ফিটাসের ক্ষেত্রে টার্মে। ঠিক আছে, term fetal, the maternal immunoglobulin crosses the placenta from 12 weeks of pregnancy onward। যখন 12 উইক্স পার হয়ে যাচ্ছে প্রেগনেন্সি, তখন থেকে কিন্তু মায়ের প্লাসেন্টা দিয়ে এই আইজিজি হিমোগ্লোবিনটা বা অ্যান্টিবডিটা কিন্তু পাস করতে পারে, বাচ্চার কাছে যেতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি দি umbilical vein carries the oxygenated blood from the placenta to the uterus। umbilical vein কি করছে না, অক্সিজেনেটেড ব্লাডটা, ভেন কিন্তু, ঠিক আছে, ভেন কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কনফিউশন থাকছে যে ভেন মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে, তা একদমই নয়। ভেন তোমার অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে। অন্যদিকে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আভা, ঠিক আছে, আভা আর্টারি, ভেইন আর্টারি, এই ভেনটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড পাস করছে। আচ্ছা, অক্সিজেনেটেড ব্লাডের সাথে সাথে কিন্তু আমাদের কি যাবে, নিউট্রিশন যাবে, অক্সিজেন যাবে, ব্লাড যাচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু। ফাংশনাল ক্লোজার অফ দি ফোরামেন ওভেল occurs soon after birth but anatomical closure takes place in about 1 year। আচ্ছা, ফাংশনাল ক্লোজার অফ ফোরামেন ওভেলটা কোথায় থাকে? ফোরামেন ওভেল থাকে আমাদের হার্টে। ঠিক আছে, হার্টের স্ট্রাকচারে ফোরামেন ওভেল থাকছে, যেটা আমাদের ব্লাডটাকে মিশ্রিত করে দিচ্ছে। ঠিক আছে, যেটা বাচ্চার ক্ষেত্রে একদম এটা নর্মাল একদম। কিন্তু এটা যখন 1 বছর হয়ে যায় তখন আস্তে আস্তে এই ফোরামেন ওভেলের পার্টটা ক্লোজ হয়ে যায় এবং তার ফলে ঠিকঠাকভাবে সার্কুলেশন একদম প্রপারলি হতে হয়। মানে মানে যেই বার্থ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সার্কুলেশন চেঞ্জ হতে থাকে। বাচ্চার কিন্তু সার্কুলেশন, ফিটাল সার্কুলেশন কিন্তু আলাদা থাকে, কারণ ফিটাল ব্লাড মিশ্রিত হয়। তারপরে যখন আমরা বড় হয়ে যাচ্ছি বা আফটার বার্থের পর আস্তে আস্তে বড় হচ্ছে, তখন সার্কুলেশনটা নর্মাল আমরা যেই হিউম্যান সার্কুলেশন পড়ি, ব্লাড সার্কুলেশন, সেটা হয়। The weight of the uterus at term is 900 to 1000 গ্রাম। আচ্ছা, the weight of the uterusের ওয়েট কত থাকছে যখন ট্রামে, মানে কিন্তু প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে বলছে কিন্তু, ঠিক আছে, ট্রামের ক্ষেত্রে 900 to 100 গ্রাম থাকছে। আর ইন জেনারেলি কিন্তু ইউটেরাসের ওয়েট থাকে 60 to 100 গ্রাম থাকে। ঠিক আছে, খুব জোর হলে 60, বেশিরভাগ বইতে 60 লেখা আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দি ওয়েট অফ দি ইউটেরাস ইন নন প্রেগনেন্ট স্টেট ইজ 60 গ্রামে, যে দিয়ে দিয়েছে যে নন প্রেগনেন্ট ওমেন মানে যে নর্মাল ফিমেলের ক্ষেত্রে ওয়েট থাকছে 60 গ্রাম, আর যখন প্রেগনেন্সিতে একদম ট্রাম কন্ডিশন মানে শেষের দিকে আসছে, তখন হয়ে যাবে 900 to 1000। Dextrorotation is rotation of the uterus on its long axis to the right। Next হচ্ছে কি irregular spasmodic and painless contraction without dilatation of the cervix is known as Braxton Hicks contraction। এটা কিন্তু অনেকবার দেয়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। Braxton Hicks contraction হচ্ছে একদম পেইনলেস হবে, স্প্যাসমোডিক এবং ইরেগুলার পেন হতে থাকবে বা কন্ট্রাকশন হতে থাকবে। ঠিক আছে, ইউটেরাসে কন্টিনিউয়াসলি একটা কন্ট্রাকশন হতে থাকে, যেটা পেইনলেস, স্প্যাসমোডিক এবং ইরেগুলার, কখন কী হবে তার ঠিক নেই। ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে কিন্তু কোনো রকম ডায়ালেটেশন হবে না, এটা কিন্তু লেবারের সাথে কোনোভাবে রিলেটেড নয়।
আচ্ছা, প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। আচ্ছা, আর ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন ইজ নট ফেল্ড ইন অ্যাবডোমিনাল প্রেগনেন্সি। যদি কারো অ্যাবডোমিনাল প্রেগনেন্সি হয় সেক্ষেত্রে কিন্তু ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন ফিল হবে না, কারণ অ্যাবডোমিনাল প্রেগনেন্সি হয়ে গেছে তো ইউটেরাস তো হচ্ছে না, কন্ট্রাকশনটা তো হবে ইউটেরাসে, তাই না? Next, secretion can be squeezed out of breast at 12 weeks. 12 weeks থেকে secretion মানে breast squeeze করলে secretion পাওয়া যাবে। Cloisma gravidarum, এই যে cloisma gravidarum and melasma is pigmentations around the cheek and forehead, around the eyes. Cloisma gravidarum is also known as pregnancy mask. Pregnancy mask বলা হচ্ছে কারণ প্রেগনেন্সির সময় আস্তে আস্তে কিছু ক্লিনিক্যাল ফিচার্স দেখা যাচ্ছে, কিছু স্কিনের চেঞ্জেস আছে, সেইগুলোর মধ্যে পড়ছে এই চেঞ্জেসটা মনে রাখতে হবে, ঠিক আছে? ক্লোজমা গ্র্যাভিডারাম মেলাসমা, যে চিক্সের কাছে আইসের কাছে কিছু ছোপ 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 মতো দাগ দেখা যাবে। ওকে, নেক্সট, পিগমেন্টেড এরিয়া ফ্রম জিফিস্টার্নাম টু সিম্ফাইসিস পিউবিস ইজ কল্ড লিনিয়ার নায়গ্রা। আমাদের ক্ষেত্রেও দেখা যায়, কিন্তু খুব হালকাভাবে দেখা যায়, যে কোনো নন প্রেগনেন্ট ওমেন বা যে কোনো মানুষের ক্ষেত্রে খুব হালকাভাবে দেখা যায়, কিন্তু যখন প্রেগনেন্সির টাইমে আসে তখন এটা খুব পিগমেন্টেড হয়ে যায়, ঠিক আছে? পিগমেন্টেড হয়ে যাচ্ছে, যেটা জিফিস্টার্নাম একদম চেস্টের নিচ থেকে সিম্ফাইসিস পিউবিস এরিয়া অবধি একটা বরাবর লাইন কিন্তু দেখা যায়, সেই লাইনটাকে বলা হচ্ছে যে লিনিয়ার নায়গ্রা। পিগমেন্টারি চেঞ্জেস টেক্স প্লেস ডিউরিং দি প্রেগনেন্সি ডিউ টু মেলানোসাইট স্টিমুলেশন বাই অ্যান্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে মেলানোসাইট স্টিমুলেশন মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন রিলিজ হয়, যা মেলানোসাইট ফর্ম করছে বা মেলানোসাইট সিক্রেট করছে, যে মেলানোসাইটগুলো পিগমেন্টেশনে হেল্প করছে। ব্যাস, ওকে। নেক্সট, নর্মাল হেলদি ওমেন শুড গেইন অ্যাবাউট 10 to 12 কেজি অফ ওয়েট ডিউরিং প্রেগনেন্সি, ঠিক আছে? তাহলে ওয়েট গেইন কতটা করবে? একদম নর্মাল, যে খুব মোটাও না আবার খুব রোগাও না, একদম হেলদি ঠিকঠাক আছে, সেই রকম প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে কিন্তু 10 to 12 কেজি ওয়েট গেইন করবে। অ্যান্ড ওয়াটার রিটেনশন হিজ অ্যাট টার্ম, ওয়াটার রিটেনশন কতটা হবে টার্মের ক্ষেত্রে? 6.5 লিটার্স। আচ্ছা, ডিউ টু এলিভেশন অফ দি ডায়াফ্রাম বিকজ অফ দি হেনলার্জ ইউটেরাস দি হার্ট ইজ পুশড আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। আচ্ছা, যখন ইন জেনারেলি কী হয় না, মায়ের ক্ষেত্রে কিন্তু শ্বাস নিতে খুব অসুবিধা হয়, হ্যাঁ, যেহেতু ইউটেরাসের ওপর চাপ পড়ছে, ইউটেরাসের ওপর চাপ পড়ছে, তাই সেই ইউটেরাস আবার কী করছে, ইউটেরাসে বেবি বড় হচ্ছে, তো অবভিয়াসলি সেই ইউটেরাসটা গিয়ে চাপ প্রোভাইড করছে ডায়াফ্রামের ওপর চাপ প্রোভাইড করলে কিন্তু আপওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড হার্টটাও পুশড হয়ে যাচ্ছে আপওয়ার্ড এবং আউটওয়ার্ডে। কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ হবে, কী ইনক্রিজ হবে দেখো, কার্ডিয়াক আউটপুট স্টার্টস টু ইনক্রিজ অ্যাট 5th week অফ প্রেগনেন্সি। 5th week থেকেই কার্ডিয়াক আউটপুট স্টার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, সরি, এটা না বাচ্চার ক্ষেত্রে বলেছে, ঠিক আছে? কারণ বাচ্চার ক্ষেত্রে 5th week অফ প্রেগনেন্সিতে বাচ্চার 4 থেকে 5th মধ্যে পুরোপুরি হার্ট স্ট্রাকচার তৈরি হয়ে যাচ্ছে, এবং 5th week থেকে কিন্তু কার্ডিয়াক আউটপুটও দেওয়া শুরু করে দেবে ফিটাসের। And total iron requirement during pregnancy is estimated at approximately 1000 milligram of the elemental iron. Elemental iron 1000 milligram of the আয়রন প্রয়োজন হয় প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে। এই কারণ প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন লাগে, এই কারণে প্রেগনেন্ট ওমেনের প্রেগনেন্সি কনসেপশনের বলে 1 মাস আগে থেকে এবং কনসেপ্ট হয়ে যাওয়ার পরও পুরো টোটাল প্রেগনেন্সি পিরিয়ডে আয়রন দিতে থাকে। অনেকের ক্ষেত্রে ব্লাড লস হওয়ার চান্সেস থাকে, সেক্ষেত্রে কিন্তু আয়রন কিন্তু চলতে থাকে, আয়রনটা খুব এফিশিয়েন্ট। নেক্সট হচ্ছে কি হরমোনস এসেনশিয়াল ফর ফলিকুলার ম্যাচুরেশন আর FSH অ্যান্ড স্মল পোর্শন অফ LH। আচ্ছা, ফলিকুলার ম্যাচুরেশনের জন্য কোন হরমোনের দরকার হয় বেশি? FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এবং খুব সামান্য পরিমাণ কিন্তু LH লিউটিনাইজিং হরমোনেরও প্রয়োজন হয়, এবং লিউটিনাইজিং হরমোন মেনলি কিসের জন্য দরকার হয় না, ওভুলেশনের জন্য দরকার হয়, কারণ LH সার্চ যখনই দেবে তখনই কিন্তু পার্টিকুলার একটা ওভাম কিন্তু খুব বেশি পরিমাণে ম্যাচিওর হয়ে যায় বলা যেতে পারে, এবং কি করে না সেটা রাপচার হয়ে সেই গ্রাফেন ফলিকল থেকে রাপচার হয়ে বেরিয়ে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে কি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিং হরমোন, বা যেটাকে আমরা HCG বলছি, ইজ সিক্রেটেড বাই দি সিনসাইটিওট্রোফোব্লাস্ট সেলস, ঠিক আছে?
নেক্সট ডিউরিং প্রেগনেন্সি প্রিপারেশন অফ ব্রেস্ট ইজ কল্ড ম্যামোজেনেসিস। আচ্ছা, ডিউরিং প্রেগনেন্সিতে এই যখন ব্রেস্টটাকে আস্তে আস্তে বড়ো হচ্ছে এবং ব্রেস্টের প্রিপারেশন হয় কিন্তু, ঠিক আছে, কারণ না হলে তো আর ব্রেস্ট মানে মা বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু ম্যামোজেনেসিস হচ্ছে। নেক্সট হচ্ছে কি ইজেকশন অফ ব্রেস্ট মিল্ক। আচ্ছা, এই যে বা দুগ্ধ যে ক্ষরণ হচ্ছে, ইজেকশন অফ ব্রেস্ট মিল্ককে বলা হচ্ছে গ্ল্যাক্টোকানেসিস, অ্যান্ড গ্ল্যাক্টোপয়েসিস রেফার্স টু মেইনটেনেন্স অফ ল্যাকটেশন। যে ল্যাকটেশন পুরো প্রসেসটা চলছে সেটাকে বলা হয় গ্ল্যাক্টোপয়েসিস। থিক ইয়েলো সিক্রেশন ফ্রম দি ব্রেস্ট অকার্স অ্যাট 16 উইকস। আচ্ছা, থিক ইয়েলো সিক্রেশন দেখা যাবে কোন সময় থেকে? 16 উইকস থেকে। অন এক্সামিনেশনস দি হাইট অফ দি ইউটেরাস রিমেইনস। আচ্ছা, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইউটেরাসের হাইটটা কীভাবে কি, আচ্ছা, ইউটেরাসের হাইট বলছে দি লেভেল অফ সিম্ফাইসিস পিউবিস ইজ 12 উইকস অফ দি প্রেগনেন্সি। সিম্ফাইসিস পিউবিসের হাইট লেভেল অফ সিম্ফাইসিস পিউবিস অবধি থাকবে, সেটা হচ্ছে 12 উইকসে। দেন আম্বলিকাসে অবধি আসছে 42 উইকসে। দেন মিডওয়ে বিটুইন দি সিম্ফাইসিস পিউবিস অ্যান্ড আম্বলিকাস অ্যাট 16 উইকস। অ্যাকচুয়ালি এটা আগে পরে করে দিয়েছে। 12 উইকসের ক্ষেত্রে কিন্তু সিম্ফাইসিস পিউবিসে থাকছে, 16 উইকসে সিম্ফাইসিস পিউবিস এবং আম্বলিকাসের মাঝে থাকবে এবং 24 উইকসে আম্বলিকাসে চলে যাবে, ঠিক আছে, মানে আস্তে আস্তে বাড়ছে। The reproductive period of a woman begins at menarche and ends in menopause. শুরুটাকে কি বলা হয়, মানে মেনস্ট্রুয়েশন স্টার্টটাকে বলা হচ্ছে মেনার্কি, এবং স্টপ হয়ে যাবে এটাকে বলা হয় মেনোপজ। মেনার্কি কখন থেকে স্টার্ট হয়? মোটামুটি 13 টু 14-15 অবধিতে স্টার্ট হয়ে যাচ্ছে। আর ম্যানোপজ কখন হচ্ছে না 42, ইন জেনারেলি বলা হয় 45, ঠিক আছে, 45 থেকে 55-এর মধ্যে কমপ্লিট হয়ে যায় ম্যানোপজ। দি নর্মাল পিরিয়ড অফ প্রেগনেন্সি ইজ টু 80 ডেজ, বা যেটাকে আমরা বলছি 40 উইকস, ঠিক আছে। এই নর্মাল পিরিয়ড অফ প্রেগনেন্সি যেটাকে আমরা 9 মান্থ, 9 কমপ্লিটেড, ওই লুনার মান্থ বলা হচ্ছে না, 9 কমপ্লিটেড মান্থস প্লাস 7 ডেজ, 7 to 10 days, okay. Discolorations and cyanosis of the vulva, discoloration and the cyanosis of the vulva, vagina and the cervix, সেটাকে বলা হচ্ছে স্যাডউইক সাইন্স, গোডওয়েল সাইন্স, হ্যাগার সাইন্স, ইউটেরাইন এনলার্জমেন্ট, ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশনস, পজিটিভ ব্লাড প্রেগনেন্সি। এই টেস্ট আর নোন অ্যাজ প্রবাবল সাইন্স অফ দি প্রেগনেন্সি। আছে, এটা একটা আলাদা করে আমি ভিডিও দেবো এই সাইনের ওপর, যে কতগুলো সাইন থাকছে, প্রিজাম্পটিভ সাইন্স, প্রবাবল সাইন্স অ্যান্ড কনফার্মেটিভ সাইন্স, ঠিক আছে। তো সেখানে আমাদের থাকবে যে প্রিজাম্পটিভ সাইনটা যেটা হয় ওটা নর্মালি সাবজেক্ট মানে মাদার এসে বলবে, যেগুলো মা দেখতে পাচ্ছে বা ফিল করতে পারছে। আর নেক্সট হচ্ছে কি নেক্সট কনফার্মেটিভ সাইন, যেগুলো টোটাল কনফার্মেটিভ নয় কিন্তু সেগুলো মানে একটা প্রবাবল মতো ধরা যাচ্ছে। এই প্রবাবল সাইনগুলো হচ্ছে কি এই ধরনের গুডওয়েল সাইন, হেগার সাইন, এই সমস্ত সাইন দেখে এবং প্রেগনেন্সি টেস্ট করে প্রথম দিকে প্রেগনেন্সি কিটের মাধ্যমে টেস্ট করে সেগুলো বোঝা যাচ্ছে, মানে মোটামুটি কনফার্মেশন হয়, এবং পুরো পার্টিকুলার কনফার্মেশন হয় ইউএসজির মাধ্যমে। ইউএসজি অ্যান্ড আদার্স কিছু টেস্ট আছে, তার মাধ্যমে ব্যালটমেন্ট টেস্ট করে, ইউএসজি করে বা ফিটাল হার্ট সাউন্ড শুনে এটা বুঝতে হবে যে হ্যাঁ একদম প্রেগনেন্ট আছে ওম্যান, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি দি পজিটিভ সাইন্স অফ প্রেগনেন্সি ইনক্লুড দি ডিটেকশনস অফ দি ফিটাল হার্ট বিট, দি A positive over-counter pregnancy test is considered as a probable sign of pregnancy. The over-the-counter pregnancy test detect the presence of human chorionic gonadotropic hormone. যখন pregnancy test করা হয় সেক্ষেত্রে gonadotropic hormone presence দেখা যায়. Declarations of the vestibule and anterior wall of the vagina is known as Jacquemus signs and Chadwick signs, purplish বা পার্পল বা কিছুটা ভায়োলেট, ঠিক আছে। পার্পল ডিসকালারেশনস অফ দি ভ্যাজানাল মিউকোসা ভিজিবল অ্যাট 8th week of pregnancy. Regular and rhythmic uterine contraction elicited during bimanual examination is known as Plummer signs, and Naegeli's formula is used to calculate. আচ্ছা, এই সমস্ত সাইনগুলো আমি আলাদা করে পার্টিকুলার একটা ভিডিওতে দেবো, তাই এখানে আর কিছু আলাদাভাবে বলছি না। আচ্ছা, Naegeli's formula is used to calculate EDD. আচ্ছা, ইডিডি হচ্ছে আমাদের এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ফ্রম এলএমপি থেকে। আচ্ছা, নেগেলস ফর্মুলা দিয়ে আমরা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ফ্রম এলএমপি থেকে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে আমরা চেক করে দেখি যে বাচ্চার ডেলিভারি ডেট কবে হতে পারে। একটা এক্সপেকটেশন তো আমরা রাখি যে এই ডেটে আমাদের ডেলিভারিটা হবে, তো সেটা আমরা লাস্ট মেনস্ট্রুয়েশন হচ্ছে সেই ডেট থেকে আমরা এটাকে গুনি, ঠিক আছে।
add 9 calendar months and 7 days to the first day of the last normal period. ইডিডি ক্যালকুলেশন কীভাবে হবে দেখো, এলএমপি যে মায়ের যেই তারিখে লাস্ট ডেট হবে সেই লাস্ট ডেট থেকে লাস্ট ডেটের সাথে 9 মান্থস প্লাস 7 ডেজ, ঠিক আছে, এই দুটো আমরা যখন যোগ করব মানে ওই ডেট থেকে 9 মান্থস 7 ডেজ যখন অ্যাড করে দিচ্ছি সেটা সেই ডেটে গিয়ে আমাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, একদম মানে হবেই হবে এরকম বলা যেতে পারে, বা তার 2 দিন আগে পিছে হতে পারে, ঠিক আছে, 2 দিন আগে অথবা পিছে হতে পারে। দি পারসেপশনস অফ ফার্স্ট অ্যাক্টিভ ফিটাল মুভমেন্ট বাই হুম্যান ইজ নোন অ্যাজ কুইকেনিং। আচ্ছা, ফার্স্ট যে ফিটাল মুভমেন্ট মা ফিল করে, ঠিক আছে, সব থেকে এক্সাইটেড একটা মুভমেন্ট মা ফিল করছে যে হ্যাঁ আমার ভেতরে একটা আরেকটা প্রাণ তৈরি হচ্ছে, সেই ফিলিংসটাকে বলা হচ্ছে ইজ নোন অ্যাজ কুইকেনিং, ফিলিং অফ লাইফ, যে আমার ভেতরে আরেকটা প্রাণ তৈরি হয়েছে। ইট অকার্স অ্যাবাউট 18 to 20 weeks in the primary gravida and as early as 16 weeks in the multigravida. Obviously primary gravida ফার্স্ট টাইম ফিল করছে তো তাদের একটু টাইম লাগবে, তাই 18 থেকে 20 উইকস ধরা হয়েছে, এবং যারা মাল্টিগ্রাভিডা মোটামুটি 2 বা 3 বার বাচ্চা হয়েছে তাদের ক্ষেত্রে, বা প্রেগনেন্ট হয়েছে, বাচ্চা হয়েছে বলা ভুল, যাই হোক প্রেগনেন্ট অবশ্যই হয়েছে, তো তারা কিন্তু আগেই এটা ফিল করতে পারবে, তো তাদের ক্ষেত্রে 16 উইকস। ওকে, আজকের জন্য তাহলে আমি এই ফার্স্ট পেজটাই বললাম, নেক্সট ডেতে আরও 4টে পেজ মতো আছে, তো সেগুলো আমরা ডেসক্রাইব করবো। যদি ভিডিও ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জন্য, ঠিক আছে, থ্যাংক ইউ।